হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা এনএম জেএনএমের জন্য যে পিওয়াইকিউ সিরিজ শুরু করেছিলাম, আজ তার তৃতীয় ক্লাস। তোমরা যদি আগের দুটো ক্লাস দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আজকের ক্লাসে আমরা 2022 সালে শিফট ওয়ানের 1 নম্বরে যে 15টা কোশ্চেন এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রতিটা প্রশ্নের পিছনে যে মূল ধারণা বা কনসেপ্ট রয়েছে তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রতিটা বিকল্প ভালোভাবে বিশ্লেষণ করব। তোমরা প্রতিটা প্রশ্নের প্রথমে নিজেরা করার চেষ্টা করো এবং টোটাল 15টা কোশ্চেনের মধ্যে কত নাম্বার পাচ্ছ সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে দেখি। মনে করো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 50 গ্রাম জলে 20 গ্রাম সাধারণ লবণ গুলে একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া যায়, তাহলে ওই তাপমাত্রার জলে লবণের দ্রাব্যতা কত? তাহলে দেখো, এই প্রশ্নটা দ্রাব্যতার ওপর ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে দ্রাব্যতা কি। তাহলে দ্রাব্যতা হলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় এবং চাপে 100 গ্রাম দ্রাবককে সর্বাধিক যে পরিমাণ দ্রাব্য দ্রবীভূত করতে পারে তাকে বোঝায়। তাহলে প্রশ্ন অনুযায়ী কি বলেছে, 20 গ্রাম সাধারণ লবণ 50 গ্রাম জলে দ্রবীভূত হয়েছে। তাহলে দ্রাব্যতার সংজ্ঞা অনুসারে কী হবে, 100 গ্রাম দ্রাব্যকে, এখানে দ্রাবকটা কি জল, যে পরিমাণ দ্রাব্য, এখানে দ্রাব্য কি লবণ দ্রবীভূত হয় তা নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে যদি 50 গ্রাম জলে 20 গ্রাম লবণ দ্রবীভূত হয়, তাহলে 100 গ্রাম জলে কত গ্রাম লবণ দ্রবীভূত হবে তা আমরা ঐকিক নিয়মে আরামসে করে দিতে পারবো। তাহলে প্রথমে দেখো, 50 গ্রাম জলে দ্রবীভূত হয় 20 গ্রাম, তাহলে 1 গ্রাম জলে কত গ্রাম সল দ্রবীভূত হবে, 20/50। তাহলে এখানে আমার কত বলেছে, কত 100 গ্রাম। তাহলে 100 গ্রাম জলে আমার কত হবে, 20/50 ইন্টু 100। তাহলে আমি এখানে যদি কাটি 50 দিয়ে গুণে সমান কত 40। তাহলে দ্রবণতা কত হবে, লবণের দ্রবণতা হবে 40। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান বি। 1 নম্বর কোশ্চেন বোঝা গেল। চলো নেক্সট কী কোশ্চেন আছে দেখা যাক। দেখো, নিচের সারণীতে প্রথম স্তম্ভে দেওয়া যৌগগুলির সঙ্গে দ্বিতীয় স্তম্ভে দেওয়া শ্রেণীর নামগুলি সঠিক সামঞ্জস্য নির্ণয় করো। এখানে দেখো একদিকে দেওয়া আছে কম্পাউন্ড, একদিকে দেওয়া আছে তার ক্লাসিফিকেশন। তাহলে এই প্রশ্নে কী আছে, যৌগের শ্রেণী বিভাগের ওপর কোশ্চেনটা আছে। এখানে বলেছে যেখানে 4টি করে রাসায়নিক যৌগ দেওয়া আছে, যেমন ধরো CaO, NaOH, CaCl2 এবং HNO3, এবং তাদের শ্রেণী বিভাগে কী দেওয়া আছে, অ্যাসিড, ক্ষারক, ক্ষার এবং লবণ। এবার এদেরকে মেলাতে বলেছে। তাহলে প্রথমে দেখো CaO, এটা একটি ক্যালসিয়াম অক্সাইড। এটি ধাতব অক্সাইডের সাথে এবং জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। ঠিক আছে, তাহলে এটি একটি ক্ষারক হবে, CaO হবে ক্ষারক, বি। আচ্ছা, দ্বিতীয় কী আছে দেখো, NaOH, এটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটি একটি শক্তিশালী ক্ষার, কারণ এটি জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড OH- আয়ন দেয়। তাহলে দ্বিতীয়টি হলো সি, ক্ষার। তৃতীয়টি কী হচ্ছে CaCl2, এটি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এটি একটি ধাতব লবণ। HNO3, সবাই জানো এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এটি একটি শক্তিশালী অ্যাসিড, কারণ এটি জলীয় দ্রবণে কি H+ আয়ন দেয়। তাহলে 4 সাথে হলো এ। তাহলে আমরা সঠিক, আমাদের এটা কি হলো, CaO হচ্ছে ক্ষারক, NaOH কি, NaOH ক্ষার, CaCl2 হচ্ছে লবণ এবং HNO3 হচ্ছে অ্যাসিড। তাহলে সঠিক মিলটা কি হলো, সঠিক মিলটা হলো এর সাথে দেখো বি, এর সাথে বি আছে, এখানে দেখো এখানে এর সাথে বি আছে, তাহলে এই দুটো বাদ হয়ে গেল, বি আর সি বাদ, এ আর ডি এর মধ্যে হবে। দ্বিতীয়টা কি হচ্ছে NaOH, NaOHটা হচ্ছে ক্ষার, NaOH মানে হচ্ছে দ্বিতীয় হচ্ছে সি। তাহলে 2 এর সাথে সি এখানে আছে, এখানে 2 এর সাথে বি আছে, অপশান ডি। 2 এর সাথে ডি আছে, তাহলে এটা ভুল। তাহলে সঠিক আনসার অপশান এ। তাহলে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান এ। নেক্সট চলো দেখা যাক। দেখো যে অক্সিজেন ও নাইট্রোজেন আণবিক গ্রোথ যথাক্রমে 32 ও 28, প্রমাণ উষ্ণতা ও চাপে 32 গ্রাম, অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তাহলে ওই একই উষ্ণতা ও চাপে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে? অপশান এতে আছে 22.4 লিটার, অপশান বিতে আছে 19.6 লিটার, অপশান সিতে আছে 25.6 লিটার এবং অপশান ডিতে আছে 44.8 লিটার। দেখে এই প্রশ্নটা অ্যাভোগাড্রোর সূত্র এবং গ্যাসের মোলার আয়তন ধারণার ওপর ভিত্তি করে। অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী কি জানি আমরা, স্থির চাপ ও তাপমাত্রায় সমস্ত গ্যাসের সম আয়তন সমান সংখ্যক অণু থাকে। তাহলে দেখো অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী যদি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে মানে হচ্ছে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন সর্বদা কত হবে, 22.4 লিটার। অক্সিজেনের আণবিক ভর এখানে কত, অক্সিজেন আণবিক ভর হচ্ছে 32, অক্সিজেন আণবিক ভর হচ্ছে 32, অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন হলো 1 মোল অক্সিজেন সমান, এটা হচ্ছে 1 মোল অক্সিজেনের সমান। সুতরাং
সুতরাং স্বাভাবিকভাবে চাপ এবং তাপমাত্রায় 32 গ্রাম অক্সিজেনের মানে 32 গ্রাম অক্সিজেন যে 22.4 লিটার আয়তন অধিকার করে থাকবে। এইভাবে নাইট্রোজেন আণবিক ভর কত 28, নাইট্রোজেনের 28 অর্থাৎ 28 গ্রাম নাইট্রোজেন হলো 1 মোল নাইট্রোজেন গ্যাস। তাহলে অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী যেহেতু দুটি গ্যাসের পরিমাণ 1 মোল, তাই একই চাপ ও তাপমাত্রায় 28 গ্রাম নাইট্রোজেনের আয়তনও 32 গ্রাম অক্সিজেন আয়তনের সমান হবে, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে 22.4 লিটার। তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে 22.4 লিটার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। যদি একটি নির্দিষ্ট পরিমাণ কোনো আদর্শ গ্যাসের T1 পরম উষ্ণতায় আয়তন ও চাপ যথাক্রমে V1 ও P1 হয় এবং T2 পরম উষ্ণতায় যথাক্রমে V2 ও P2 হয়, তবে নিচের কোন সমতুল্য সমীকরণটি সঠিক হবে? দেখো এই প্রশ্নটা আদর্শ গ্যাসের সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশনের উপর ভিত্তি করে। আদর্শ গ্যাসের সমীকরণ হলো কি জানি, PV ইকুয়ালস টু nRT, যেখানে P হচ্ছে চাপ, P হলো চাপ, আচ্ছা V হচ্ছে আয়তন, Nটা কি, Nটা হলো গ্যাসের মোল সংখ্যা এবং R হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক আর T হচ্ছে উষ্ণতা। প্রশ্নে এক নির্দিষ্ট পরিমাণ গ্যাসের কথা বলা হয়েছে, অর্থাৎ মোল সংখ্যা N অপরিবর্তিত। আদর্শ গ্যাস সমীকরণটা কি জানি, PV ইকুয়ালস টু nRT। এখান থেকে আমরা কি পেতে পারি, PV বাই T ইকুয়ালস টু nR। যেহেতু N এবং R উভয় ধ্রুবক, তাই আমরা তাদের গুণফল nRও একটি ধ্রুবক হবে। N এবং R দুটো যদি ধ্রুবক হয় তাহলে এদের গুণফল nRও একটি ধ্রুবক হবে। সুতরাং PV বাই T ইকুয়ালস টু এক ধ্রুবক হবে, PV বাই T সমান হচ্ছে ধ্রুবক মানে কনস্ট্যান্ট। তাহলে প্রথম অবস্থা P1 V1 T1 এর জন্য আমরা লিখতে পারি P1 V1 বাই T1 ইকুয়ালস টু ধ্রুবক, এবং দ্বিতীয় অবস্থা P2 V2 এর জন্য আমরা লিখতে পারি P2 V2 বাই T2 ইকুয়ালস টু ধ্রুবক। যেহেতু দুটি অবস্থাতে PV বাই T এর একই মান ধ্রুবক মানে দুটোই হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি কি P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে এটা কোন অপশানে আছে দেখে নেব। তাহলে দেখো অপশান এতে আছে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ। এরপরে কি কোশ্চেন আছে দেখো, বহু দূরাগত এক গোষ্ঠী সমান্তরাল আলোক রশ্মি গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুকে কি বলা হয়? 1 নম্বর অপশানে কি দেওয়া আছে দেখো, মেরু, বিতে দেওয়া আছে বক্রতা কেন্দ্র, সিতে দেওয়া আছে ফোকাস এবং ডিতে দেওয়া আছে অক্ষ। দেখো এই প্রশ্নটা আলোক বিজ্ঞানের ওপর ভিত্তি করে, বিশেষ করে অবতল দর্পণের ফোকাস বিন্দু সম্পর্কিত এটা কোশ্চেন। একটি অবতল দর্পণের সংজ্ঞা অনুযায়ী এটি হলো একটি গোলীয় দর্পণ যা প্রতিফলক পৃষ্ঠটি ভিতরের দিকে বাঁকানো থাকে। যখন অসীম দূরত্ব থেকে যখন কোনো বস্তু সমান্তরাল আলোক রশ্মি দর্পণের ওপর আপতিত হয়, তখন প্রতিফলনের পর সমস্ত রশ্মি এক নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটিকে মুখ্য ফোকাস বা ফোকাস বলা হয়। তাহলে দেখো সমান্তরাল আলোক রশ্মি এইভাবে আসছে, এখানে একটা গোলীয় দর্পণ রাখা আছে, তাহলে গোলীয় দর্পণ পড়ে একটি বিন্দুতে মিলিত হচ্ছে, এই বিন্দুকে কি বলি আমরা, এই বিন্দুকে বলা হয় ফোকাস। তাহলে সঠিক অ্যান্সার হবে কি অপশন সি ফোকাস। এবার আমরা বাকি অপশানগুলো দেখে নেব। দেখো বক্রত কেন্দ্র মানে তাহলে কি হবে দেখো, এটি হলো সেই গোলকের কেন্দ্র যার একটি অংশ হলো দর্পণ। তাহলে বক্রত কেন্দ্র হলো এক নির্দিষ্ট বিন্দু, কিন্তু সমান্তরাল রশ্মিগুলি প্রতিফলনের পর বিন্দুতে মিলিত হয় না, এটা হচ্ছে বক্রত কেন্দ্র। আর অক্ষটা কি, এটি দর্পণের কেন্দ্র এবং মেরু দিয়ে কল্পিত একটি সরলরেখা যা প্রধান অক্ষ বলা হয়, এবং রশ্মিগুলি এই অক্ষের ওপর একটি বিন্দুতে মিলিত হয়, কিন্তু সেই বিন্দুগুলিকে অক্ষ বলা হয় না। মনে করি একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f, তাহলে লেন্সটির একদিকে অক্ষের ওপর ঠিক 2f দূরত্বে একটি বস্তু রাখলে কি হবে দেখো, অপশন এতে আছে লেন্সের অপর দিকে f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে। অপশন বিতে আছে কত, লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে। অপশন সিতে আছে দেখো লেন্সের অপর f দূরত্বে একটি সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে। অপশন ডিতে আছে লেন্সের ওপর 2f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে। দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর অবস্থান অনুযায়ী প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি পরিবর্তিত হয়। লেন্সের আলোক কেন্দ্র ফোকাস এবং তার বক্রতা কেন্দ্র মানে হচ্ছে 2f এর মধ্যে সম্পর্ক রয়েছে। যখন কোনো বস্তুকে লেন্সের সামনে 2f দূরত্বে রাখা হয়, তখন তার প্রতিবিম্ব লেন্সের অপর পাশে 2f দূরত্বেই গঠিত হয়। এই প্রতিবিম্বটি সৎ হবে, উল্টানো হবে এবং বস্তু সমান আকার হয়। এটি লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ নিয়ম।
তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি। দেখো লেন্সের অপর দিকে এফ দূরত্বে একটি সমশীর্ষ প্রতিবিম্বের সৃষ্টি হবে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি। এই কোশ্চেনটি কী আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে একটি বল সোজা ওপর দিকে ছুড়ে দিলে, সোজা ওপর দিকে ছুড়ে দিয়েছিল, একটা বল ছুড়ে দিয়েছ, সেটি যখন তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন তার কি বলছে? এক নম্বর বলছে স্থিতিশক্তি শূন্য, গতিশক্তি শূন্য হয়। দু নম্বর বলছে স্থিতিশক্তি সর্বাধিক, গতিশক্তি শূন্য হয়। তিন নম্বর বলছে স্থিতিশক্তি শূন্য, গতিশক্তি সর্বাধিক হয়। এবং চার নম্বর বলছে স্থিতিশক্তি ও গতিশক্তি উভয় সমান হয়। তাহলে দেখো এই কোশ্চেনটা কীভাবে করবে। এই কোশ্চেনটা দেখো গতিবিদ্যা এবং শক্তি রূপান্তরের সম্পর্কিত। যখন একটি বলকে ওপর দিকে নিরপেক্ষ করছো তখন তার গতিশক্তি কী? ধীরে ধীরে বিভব শক্তি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জিতে রূপান্তরিত হবে, তাই না? যখন ওপর দিকে একটা বল ছুটবে তখন তার গতিশক্তি কমতে থাকবে এবং পোটেনশিয়াল এনার্জিতে সেটা কনভার্ট হতে থাকবে, গতিশক্তিটা মানে স্থিতিশক্তিতে তোমার কনভার্ট হতে থাকবে। সর্বোচ্চ বিন্দুতে যখন তুমি একটা কোনো বলকে তুমি এখান থেকে সেরে এত দূর অবধি পৌঁছলে, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে? তো এই বুঝে যখন পৌঁছায় তখন বলটি মুহূর্তের জন্য স্থির হয়ে যায়, এখানে যখন একটা মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। এবার এই অবস্থায় এর বেগ শূন্য হয়ে যায়, তাই এর গতিশক্তিও শূন্য হবে। বেগ শূন্য হলে গতিশক্তি শূন্য হবে, কারণ হচ্ছে আমরা গতিশক্তি মানে কি জানি? গতিশক্তি মানে হচ্ছে হাফ mv স্কোয়ার। তাহলে এখানে বেগ শূন্য মানে গতিশক্তি শূন্য হয়ে যাচ্ছে। যেহেতু বলটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তাই তার স্থিতিশক্তি সর্বোচ্চ হয়, কারণ স্থিতিশক্তি মানে কি জানি? স্থিতিশক্তি হচ্ছে mgh, এটা হচ্ছে স্থিতিশক্তি। এরপর বলটি আবার নিচের দিকে নামতে শুরু করে, বলটি আবার নিচের দিকে নামতে শুরু করবে এবং বিভব শক্তি আবার গতিশক্তিতে রূপান্তরিত হয়, এবং এই যে তোমার স্থিতিশক্তি আছে সেটা আবার গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে তখন গতিশক্তি শূন্য হয়ে যাবে কিন্তু স্থিতিশক্তি সর্বাধিক থাকবে। তাহলে কোন অপশান আছে? দেখো অপশান বিতে আছে, গতিশক্তি সর্বাধিক এবং স্থিতিশক্তি শূন্য হয়ে যায়। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি। সঠিক অ্যান্সার অপশান বি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো কি বলছে, নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না? দেখো করে না বলেছে। এখানে অপশান কী আছে? অপশান এতে আছে দেখো কার্বন, অপশান বিতে আছে সোডিয়াম, অপশান সিতে আছে আর্গন, অপশান ডিতে আছে নিকেল। তাহলে দেখো অংশগ্রহণ করবে না কখন? যখন তার সে স্টেবল থাকবে। তাহলে আমরা কি জানি যে এখানে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো, ইনার্ট গ্যাস যেগুলো, সেগুলো সবসময় অষ্টপ্রতি থাকে, তাই তারা কোনো রিয়াকশানে অংশগ্রহণ করে না, বিক্রিয়া অংশগ্রহণ করতে অত সহজে অংশগ্রহণ করতে চায় না, কারণ তারা নিজেরাই স্টেবল থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি আর্গন, তাই তো? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি আর্গন। কিন্তু বাকি অপশানগুলো আমরা একটু দেখে নেব। দেখো কার্বন, দেখো কার্বন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌল যা অসংখ্য যৌগ গঠন করে, যেমন হচ্ছে জৈব যৌগ যত আছে সবে তুমি কার্বন পাবে। এটি সহজে অক্সিজেন, হাইড্রোজেন এদের সাথে বিক্রিয়া করে। তাহলে কার্বন একটা বিক্রিয়া করে, এটা তোমার রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। সোডিয়াম, দেখো সোডিয়াম হচ্ছে একটা অত্যন্ত সক্রিয় ক্ষার ধাতু এবং এটি সক্রিয়তা একটি বায়ু এবং জলের সাথে খুব দ্রুত, বায়ু এবং জলের সাথে খুব দ্রুত রিয়াকশান করবে, তাহলে এটাও রিয়াকশান করবে। এরপর ডিতে আছে নিকেল। নিকেল কী বলছে দেখো, এটা হচ্ছে একটি মানে ধাতু এবং মোটামুটিভাবে নিকেলও সক্রিয়, নিকেলও সব মানে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে এখানে অংশগ্রহণ করে না কোনটা? আর্গন। তাহলে সঠিক অ্যান্সার হবে আর্গন, অংশগ্রহণ করে না। চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখে নিই। দেখো যে সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো হাইড্রোজেন সালফাইড, মিথেন, কার্বন মনোক্সাইড না নাইট্রোজেন। তাহলে দেখো এই কোশ্চেনটা রাসায়নিক বিক্রিয়ার ওপর। দেখো যখন লঘু সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 ফেরাস সালফাইড FeS এর সাথে বিক্রিয়া করে তখন হাইড্রোজেন সালফাইড মানে H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং ফেরাস সালফেট FeSO4 উৎপন্ন করে। তাহলে আমি যদি বিক্রিয়াটা তোমাকে লিখি তাহলে বিক্রিয়াটা কী হবে? দেখো FeS এর সাথে তোমার H2SO4 বিক্রিয়া করছে, কী উৎপন্ন করে? H2S এবং FeSO4। এই বিক্রিয়ায় কী উৎপন্ন হলো? H2S। তাহলে এই বিক্রিয়ায় কী উৎপন্ন হচ্ছে? H2S গ্যাস উৎপন্ন হচ্ছে, মানে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড গ্যাসটি হচ্ছে একটি বিষাক্ত গ্যাস এবং এটি তীব্র একটা হচ্ছে অপ্রতিকারক, মানে পচা ডিমের মতো গন্ধ থাকে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ হাইড্রোজেন সালফাইড H2S। এটা বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে। দেখো নিম্নোক্ত কোন যৌগগুলির মধ্যে বলছে, নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ? অপশান এ আছে দেখো C2H2, অপশান বিতে আছে CO2, অপশান সিতে আছে NaCl, অপশান ডিতে আছে H2O।
দেখো এখানে সঠিক অ্যান্সার হবে NaCl। এই প্রশ্নটা কোথা থেকে এসছে? প্রশ্নটা হচ্ছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে এসছে। তাহলে দেখো এখানে বলেছি যে NaCl। NaCl কীভাবে হচ্ছে দেখো, NaCl একটি তরিজোড়ী যৌগ। কারণ হচ্ছে কি, এখানে সোডিয়াম আয়ন মানে Na এর সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন সে ত্যাগ করে। একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়, Na প্লাস আয়ন গঠন করে। এবং ক্লোরিন Cl হচ্ছে একটা ইলেকট্রন, সেই যে একটা ইলেকট্রন ত্যাগ করেছে সেটাকে গ্রহণ করে Cl মাইনাস আয়নে পরিণত হয়, ঠিক আছে। এবং এই বিপরীত আধানযুক্তগুলি একসঙ্গে তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে থাকে এবং পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে NaCl গঠন করে। NaCl, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? NaCl, অপশান সি। দেখো C2H2, এটি একটি সমযোজী যৌগ। এখানে কার্বন এবং হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ত্রিবন্ধন এবং এক বন্ধন গঠন করে এবং এখানে কোনো ইলেকট্রন আদান প্রদান হয় না, তাই একটি তরিজোড়ী যৌগ এটা হবে না। আচ্ছা, তারপর দেখো CO2, এটিও একটি সমযোজী যৌগ। এখানে কার্বন এবং অক্সিজেন পরমাণু তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলি শেয়ারের মাধ্যমে দ্বিবন্ধন গঠন করে এবং কোনো আয়ন তৈরি হয় না, তাই এটি তড়িৎযোজী যৌগ নয়, এটা হচ্ছে সমযোজী যৌগ। এরপর কি বলছে, H2O, জল একটি সমযোজী যৌগ। এখানে অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করে এবং জল একটি পোলার সমযোজী যৌগ হলেও এটি তড়িৎযোজী যৌগ নয়, কারণ এখানে ইলেকট্রন আদান প্রদান হয় না, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক অ্যান্সার হলো সি, NaCl। নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি লাল রঙের একবর্ণী রশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে, মানে অপর দিকে গেলে কী হবে, একটি লাল রঙের পট্টি পাওয়া যাবে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টি রঙের পট্টি পাওয়া যাবে। নাকি বলছে একটি মাত্র সবুজ রঙের পট্টি পাওয়া যাবে, না কোনো আলোর পট্টি পাওয়া যাবে না। দেখো এই কোশ্চেনটা হচ্ছে যে মানে আলো এবং প্রিজমের মাধ্যমে যে আলোর প্রতিসরণ হচ্ছে সেই ধারণার উপর ভিত্তি করে। আমরা এখানে কি বলেছি দেখো, একবর্ণী আলো। তাহলে একবর্ণী আলো কী হলো? একবর্ণী আলো হলো যে শুধুমাত্র একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মানে সমন্বয় করতে হবে। যেমন ধরো যদি লাল হয় তাহলে লাল, তাই তো, যদি সবুজ হয় সবুজ, এরকম আলো বলছে। এরকম আলো যখন তুমি প্রিজমের মধ্য দিয়ে যায় তখন কি হবে সেটা বলতে বলেছে। এবার প্রিজমের মধ্য দিয়ে যখন সাদা আলো যায় তখন আমরা কি জানি? তখন আমরা জানি যে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, এই 7টি রঙের পট্টি পাওয়া যায় যখন সাদা আলো যায় তখন। কিন্তু যদি শুধুমাত্র একবর্ণী আলো, যেমন এখানে লালের কথা বলেছে, যদি লাল প্রিজমের মধ্যে দিয়ে যায় তাহলে এটি একটি তাহলে বিচ্ছুরণ ঘটবে, তাহলে বিচ্ছুরণ ঘটবে না। যদি লাল আলো মানে একবর্ণী কোনো একটা আলো, যেমন এখানে লাল বলেছে, যদি কোনো প্রিজমের মধ্য দিয়ে যায় তাহলে সেখানে বিচ্ছুরণ ঘটবে না। বুঝতে পেরেছ? শুধুমাত্র প্রতিসিত হবে এবং তার গতিপথ পরিবর্তন করবে এবং প্রিজমের অন্য পাশে একই রঙের আলোক রশ্মি নির্গত হবে, অন্য কোনো রকম আলোক রশ্মি পাওয়া যাবে না। তাই এটি লাল রঙের ব্যান্ড বা পট্টি পাওয়া যাবে। তাহলে লাল রঙের ব্যান্ড বা পট্টি, সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, অপশান বিতে কী বলেছে দেখো, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এটা কখন হবে? এটা হবে শুধুমাত্র যখন তুমি মানে সাদা আলো দেবে, যে মানে সাদা রঙের আলো তুমি যখন ব্যান্ড দিয়ে যাবে, এটি হচ্ছে যে তোমার প্রিজমের মধ্যে দিয়ে গেলে মানে এই 7টা আলোতে মানে ভেঙে যাবে। বোঝা গেছে? এ বলছে একটি মাত্র সবুজ রঙের পট্টি পাওয়া যাবে। তাহলে একটি মাত্র সবুজ রঙের পট্টি পাওয়া যাবে না, কারণ এখানে সবুজ রঙের কথা বলেনি, এখানে লাল রঙের কথা বলেছে। তাহলে এই অপশানটাও হবে না। এবার অপশান ডিতে বলছে কোনো আলো পট্টি পাওয়া যাবে না, না এটা কোনোভাবেই সম্ভব নয়, তাহলে এটাও ভুল। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান এ। তাহলে বুঝতে পেরেছো কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। একজন ছাত্রী 10 মিটার পার সেকেন্ড সমগতিতে সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছিল। স্কুলের গেটের সামনে এসে সে ব্রেক মারে এবং 5 সেকেন্ড মধ্যে থেমে যায়। ছাত্রটি ব্রেকের সাহায্যে কত বল প্রয়োগ করেছিল? এটা বের করতে হবে। ধরে নাও ছাত্র ও সাইকেলের মোট ভর ছিল 50 কেজি। চলো এই নিউমেরিক্যাল প্রবলেমটা করা যাক। এই কোশ্চেনটা বল গতিবিদ্যা এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্র F = ma এই ধারণার ওপর ভিত্তি করে। দেখো এই কোশ্চেনটা করতে গেলে আমাকে প্রথমে ত্বরণ বের করতে হবে, ঠিক আছে। তাহলে ত্বরণ কি? মানে ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাহলে ত্বরণ যদি এ হয় তাহলে বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে u/v-u/t। এখানে দেখো প্রথমে বেগ কত দেওয়া ছিল, ইউ হচ্ছে প্রথম বেগ ছিল দেখো 10 মিটার সেকেন্ড, ঠিক আছে। এবার হচ্ছে অন্তিম বেগ v = 0 হবে। কেন? কারণ হচ্ছে সাইকেলটা থেমে গেছে। এরপর দেখো টি কত, সময় কত, 5 সেকেন্ড। তাহলে এই সমীকরণ বসালে কী হবে দেখো, টু এখানে কত, ভি এখানে 0 -10/5 মানে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড। আমাদেরকে এখান থেকে আমি ত্বরণ পেয়ে গেলাম -2 মিটার ইন্টু সেকেন্ড। এবার দেখো বল বের করতে হবে। নিউটন দ্বিতীয় গতিসূত্র জানি কি জানি, F =
এম ইন্টু এ। আর দেখো ভর এখানে কত আছে, এম ইন্টু এ ভর, এমটা বলে দিয়েছে, এম সমান হচ্ছে 50 কেজি। ত্বরণ আমরা এখনই বের করেছি, ত্বরণ হচ্ছে -2 মিটার পার সেকেন্ড। তো কত হবে, তাহলে এফ ইকুয়ালস টু হচ্ছে এম হচ্ছে 50 ইন্টু ত্বরণ এখনই বের করলাম আমরা -2, তাহলে এফ ইকুয়াল টু -100। বেগ দ্বারা প্রযুক্ত বলের মান হলো 100। ঋণাত্মক চিহ্ন, এখানে যে ঋণাত্মক চিহ্ন আছে, যে বলের গতি বিপরীত দিকে কাজ করছে, ঋণাত্মক চিহ্ন বলের গতি বিপরীত দিকে কাজ করছে সেটাকে বোঝাচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 100 নিউটন। তাহলে দেখবো যে 100 নিউটন কোথায় আছে, কোন অপশানে। দেখো অপশান সিতে আছে 100 নিউটন, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি। তাহলে বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেনে কী আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে একটি বস্তু কোন একটি বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি, অপশান এতে আছে বস্তুর ওজন ও প্লাবতা সমান হয়, অপশান বিতে আছে বস্তুর ওজন ও প্লাবতা থেকে কম হয়, বস্তুর ওজন প্লাবতার থেকে বেশি হয়, এবং ডিতে আছে বস্তুর ওজন ও প্লাবতা 2-0। দেখে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশান এ, বস্তুর ওজন ও প্লাবতা সমান, অপশান এ হবে। দেখো কি বলছে, এটা এই যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি এবং প্লাবতার ওপর ধারণার উপর ভিত্তি করে কোশ্চেনটা আছে। আর্কিমিডিসের নীতি অনুযায়ী আমরা কি জানি, যে কোনো বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো তরলে নিমজ্জিত করলে বস্তুটি তার অপসারিত তরলের ওজনের সমান একটি ঊর্ধ্বমুখী প্লাবতা বল অনুভব করে। যখন একটি বস্তু তরলে, যখন ধরো একটি বস্তু তরল আছে এবং উপরে একটি বস্তু রাখা আছে ধরো, এবার যখন একটি বস্তু তরলে মানে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা থাকে তখন ওপরে দুটি বল কাজ করে। একটা যে বস্তু নিচের দিকে ক্রিয়াশীল করে একটি বস্তুর একটি বল, যেটা হচ্ছে ওজন, বস্তুর যে ওজন আছে সেটা নিচের দিকে ক্রিয়াশীল করে, এবং তরল দ্বারা, এই যে তরল আছে তরল দ্বারা ওপরের দিকে একটা ক্রিয়াশীল বল হয়, একে বলছে প্লাবনতা বল বা বাউন্সি। যদি বস্তুটির ওজন এবং প্লাবতা বল সমান হয় তাহলে বস্তুটির অপর মোট বল শূন্য হয়ে যাবে। যদি যে বস্তুটির যে ওজন তার যে দিচ্ছে এবং নিচের দিক থেকে যে নিচের দিক থেকে যে প্লাবতার বল হচ্ছে সে দুটি যদি সমান হয়, তাহলে মোট তার ওপর যে মোট বল সেটা শূন্য হয়ে যাবে। এর ফলে বস্তুটি কোনো একদিকে গতিশীল হয় না এবং সেই একই অবস্থায় ভাসমান অবস্থায় থাকে। বুঝতে পেরেছো? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ, বস্তুর ওজন এবং প্লাবতা বল সমান হলে। হিলিয়াম পরমাণুতে থাকে, বলছে অপশান এতে কী বলছে, 4টি প্রোটন ও 4টি ইলেকট্রন, অপশান বিতে বলছে 4টি নিউট্রন 4টি ইলেকট্রন, অপশান সিতে বলছে 4টি প্রোটন 2টি ইলেকট্রন, এবং অপশান ডিতে বলছে 2টি প্রোটন 2টি নিউট্রন 2টি ইলেকট্রন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 2টি প্রোটন 2টি নিউট্রন ও 2টি ইলেকট্রন। ও হিলিয়াম, আমরা পরমাণুকে লিখি, হিলিয়ামকে কী লিখবো, হিলিয়াম He4 2। এখানে দেখো নিচে যে সংখ্যাটা দেওয়া আছে 2, নিচে যে সংখ্যাটা সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা যা প্রোটন সংখ্যাকে নির্দেশ করে। তাই হিলিয়ামের প্রোটন সংখ্যা কত হলো, হিলিয়াম প্রোটন সংখ্যা 2। এরপরে দেখো একটি নিরপেক্ষ পরমাণু নিউট্রাল অ্যাটম, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়, তাই হিলিয়ামের ইলেকট্রন সংখ্যাও 2 হবে, তাই হিলিয়াম ইলেকট্রন সংখ্যাও 2। এবার ওপরে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে যে 4 আছে, এটা হলো ভর সংখ্যা বা মাস নাম্বার, যা প্রোটন এবং নিউট্রন নাম্বার মানে দুটোর যোগফল হচ্ছে তোমার ভর, প্রোটন এবং নিউট্রনের। তাহলে নিউট্রন সংখ্যা বের করার সময় ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করো, মানে 4 - 2 সমান হচ্ছে 2, তাই হিলিয়ামের নিউট্রন সংখ্যাও হলো 2। তাহলে কী হবে, 2টি প্রোটন 2টি নিউট্রন 2টি ইলেকট্রন থাকবে। সঠিক অ্যান্সার হবে অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে। দেখো নিচের কোনটি একটা রাশি, অপশান এতে আছে ওজন, অপশান বিতে আছে ভর, অপশান সিতে আছে ক্ষেত্রফল, অপশান ডিতে আছে সময়। ওজন হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ কি না ওজনের একটি মান আছে, ম্যাগনিটিউড আছে এবং একটা নির্দিষ্ট দিক আছে বা ডাইরেকশন আছে, উভয় আছে, তার জন্য সেটা হচ্ছে ভেক্টর রাশি। বুঝেছে? কোনো বস্তুর ওজন হলো সেই বল যা দিয়ে পৃথিবীর বস্তুকে তার কেন্দ্র দিকে আকর্ষণ করে। যেহেতু একটি বলের মান এবং দিক উভয় আছে, যেমন একটি বস্তুর 100 নিউটন, একটি বস্তু যদি 100 নিউটন হয় এবং এর দিক কোথায়, দিক হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে, এই দিককে না বললে ওজনের ধারণা অসম্পূর্ণ হয়ে থাকে। সেই জন্য ওজনের দিকও আছে এবং একটি মানও আছে, তাই এটি হবে একটি ভেক্টর রাশি। তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। এবার অপশান বিতে আছে দেখো ভর। তাহলে ভর কি, ভর একটা হচ্ছে স্কেলার রাশি, এর কেবলমাত্র মান আছে, এর কিন্তু কোনো দিক নেই। কোনো বস্তুর 50 কেজি হলে, 50 কেজি যদি হয় তাহলে বোঝানো হয় যে কোনো দিকের প্রয়োজন হয় না। ভরের একক হলো কিলোগ্রাম, ভরের একক কি, কিলোগ্রাম। আচ্ছা অপশান সিতে আছে দেখো ক্ষেত্রফল। ক্ষেত্রফল সাধারণত একটা স্কেলার হিসেবে গণ্য করা হয়, এর কেবল মান আছে। যেমন যদি আমি বলি যে একটি ঘর হচ্ছে 100 বর্গফুট, বর্গফুট মানে মানটি কোনো মানে দিক নির্দেশ করে না, তাই এটি হচ্ছে এটা হলো একটি স্কেলার রাশি। এরপর হচ্ছে সময়।
সময় দেখো, সময় হচ্ছে একটি স্কেলার রাশি। সময় কেবল এর মান আছে, এর দিক নেই। উদাহরণস্বরূপ যদি বলি যে যদি বলা হয় যে 2 ঘন্টা, 2 আওয়ার, যদি বলি যে 2 আওয়ার, তাহলে এটি বোঝানোর জন্য কোনো দিকের প্রয়োজন হয় না। সেই জন্য তাহলে এটাও হবে না। অপশান সি ক্ষেত্রফল স্কেলার রাশি এবং অপশান ডি হচ্ছে সময়। তাহলে এখানে যে একটা জিনিস বুঝতে পারলে, ভেক্টর রাশি কাকে বলে বলো তো? ভেক্টর রাশি হচ্ছে যার মান এবং দিক হয় আছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কি? যার টু আছে, সেটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ। আমরা এই 15টা প্রশ্নের ব্যাখ্যা করলাম এবং তার পিছনে কারণগুলি দেখলাম। আশা করি সেশনটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও শেখার সুযোগ পায়। চ্যানেলে নতুন ভিডিও এবং কমেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান বেলটি অন করে দেবো। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকো এবং মন দিয়ে পড়াশুনো করো। দেখা হচ্ছে নেক্সট সেশনে।